পুশিনকে ফেস করেন, সেই উপজেলা কর্তৃক আয়োজিত আজকের ভারতীয় আগ্রাসন, পুশিন এবং মুসলিম নির্যাতনের প্রতিবাদে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে সম্মানিত সভাপতি, সম্মানিত সঞ্চালক, উপস্থিত 11 দলীয় জোটের অন্যতম শরিক দল বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, সংগ্রামী জেলা সেক্রেটারি, এনসিপির আহ্বায়ক, অন্যান্য শরিক দলের নেতৃবৃন্দ, উপস্থিত সীমান্তবর্তী উপজেলার ভাইরা, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার কথা শুরু করছি। সম্মানিত ভাইরা, আমি মনে করি আজকে একটা বিষয়কে সংশোধন করে দেওয়া, মনে করিয়ে দেওয়া খুব জরুরি। কারণ আজকে আমরা উপনীতি দিত, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী তৎকালীন আমির মাওলানা মতিউর রহমান নিজামী বলেছে এইটা পুশ ব্যাক নয়, এটা পুশিন। কারণ যাদেরকে এখানে পাঠানো হচ্ছে তারা এদেশের নাগরিক নয়, ভারতের নাগরিক, সেখান থেকে তাদেরকে এখানে দেওয়া হয়েছে, যার কারণে এটা পুশিন। এই সংশোধনী দেওয়ার পর থেকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এটা পরিচিতি লাভ করে পুশিন অনুযায়ী। সেজন্য আজকে আমি গভীর শ্রদ্ধার সাথে আমাদের এই বিদগ্ধ রাজনীতিবিদ, এই প্রজ্ঞাবান দার্শনিককে আমি স্মরণ করছি। সম্মানিত ভাইরা, আমরা বলতে চাই যাদেরকে পুশিন করা হচ্ছে তারা হচ্ছে ভারতের নাগরিক। কেন পুশিন করা হচ্ছে? বলা হচ্ছে বাংলাদেশের থেকে তারা গিয়েছে। ভারত একটা দীর্ঘ বৃহৎ রাষ্ট্র এবং দীর্ঘ অভিজ্ঞতা সমৃদ্ধ রাষ্ট্র। তারা জানে নাগরিকত্ব কিভাবে অর্জিত হয়। নাগরিকত্ব কয়েকভাবে অর্জিত হয়, তার মধ্যে অন্যতম হচ্ছে জন্মসূত্রে। বাংলাদেশি কোনো মানুষ যদি ভারতের সন্তান জন্ম দেয়, সেই সন্তান হচ্ছে ভারতের নাগরিক। এরপরে আরেকটি হচ্ছে, যদি কোনো ভারতীয় পিতামাতা যদি ওখানে সন্তান জন্ম দেয়, সেটাও ভারতীয় নাগরিক। আইনে বলতেছে যদি কেউ দীর্ঘ সময় কোনো রাষ্ট্রে থাকার আগ্রহ প্রকাশ করে, সেও সেই দেশের নাগরিক। এগুলো মিলিয়ে যদি আমরা দেখি, ভারতে যাদেরকে বের করে দিচ্ছে তাদেরকে সম্পূর্ণ অন্যায় ভাবে বের করে দিচ্ছে। সম্মানিত, এটার একমাত্র উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে চাপে রাখা। সম্মানিত ভাইরা, আমরা বলতে চাই আপনার অনেক বড় রাষ্ট্র, কিন্তু বড় মনের পরিচয় কখনো দেননি। আমরা যদি দেখি 2008 সালে ভারত কর্তৃক তৈরিকৃত প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, ঠিক কিনা? শেখ হাসিনা বলেছে যে আমি ভারতে যা কিছু দিয়েছি সারা জীবন তার মনে রাখবে। আমি বলতে চাই আপনারাও বলেন নাই, তৎকালীন প্রধানমন্ত্রী হাসিনা বলেন নাই, আমাদেরকে আপনারা কি দিয়েছেন? সম্মানিত ভাইরা, এই জন্য বলতে চাই বাংলাদেশের মানুষকে এভাবে ডিস্টার্ব করে লাভ হবে না, ভয় দেখিয়ে লাভ হবে না। আমরা সেই জাতি, যে জাতি জিহাদ করতে জানি। আজকে আমরা বলতে চাই শহীদ হাদিকে হত্যা করিয়েছেন। শহীদ হাদি তার সন্তানকে কাঁধে তুলে নিয়ে বলেছে যে আমি লড়াই করবো দেশের জন্য, আমি শাহাদত বরণ করলে আমার এই সন্তান লড়াই করবে, আমার সন্তান শাহাদত বরণ করলে তার সন্তান লড়াই করবে। যে জাতি শাহাদত, যে জাতি সংগ্রামকে ছড়িয়ে দিতে পারে যুগ যুগান্তরে, তাদেরকে দমিয়ে রাখা যাবে না। সবাইকে সালাম দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা আজকে এমন একটা সময় এই রৌমারী সীমান্তে একত্রিত হয়েছি। ভারতীয় আধিপত্যবাদ, সীমান্তে অবৈধ পুশিন এবং সীমান্ত হত্যার প্রতিবাদে এই সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কুড়িগ্রাম জেলা শাখা, আমাদের রৌমারী রাজীবপুর আসনের সম্মানিত সংসদ সদস্য সহ 11 দলীয় ঐক্য জোটের নেতৃবৃন্দ এবং সর্বোপরি রৌমারী রাজীবপুরবাসী। আজকের এই সময়ে সবাইকে আগ্রাসন বিরোধী শুভেচ্ছা জ্ঞাপন করার মধ্য দিয়ে আমরা ভারতীয় আগ্রাসনবাদী ভারতকে স্পষ্ট ভাষায় আজকে জানিয়ে দিতে চাই, আপনাদের সাথে আমাদের বন্ধুত্ব হবে ন্যায্যতার ভিত্তিতে। আপনাদের সাথে আমাদের বন্ধুত্ব হবে ন্যায়ের ভিত্তিতে। আপনাদের সাথে আমাদের সম্পর্ক তৈরি হবে সাম্যতার ভিত্তিতে। আজকে এই সময় এই বিষয়টি যখন টের পেয়েছিল শহীদ ওসমান হাদি, ওই দিন উনি বলে গিয়েছিলেন আজ হোক কাল হোক
ভারত তার আগ্রাসন চেহারা আমাদের সামনে আবার প্রকাশ করবে। শহীদ ওসমান হাদি চলে গেছেন, কিন্তু তার উত্তরসূরি আমাদের একান্ত বাংলাদেশের মানুষের আত্মারাত্রীয় নাসির উদ্দিন পাটোয়ারি একাই সীমান্তবর্তী জেলায় জেলায় চষিয়ে বেড়াচ্ছে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে। আজকে তার এই ভারত বিরোধী আগ্রাসন মনোভাব ঠেকানোর জন্য চারিদিক থেকে অসংখ্য ষড়যন্ত্র চলে আসছে। আমরা ভারতকে জানিয়ে দিতে চাই, যারা ৭১ রক্ত জড়িয়েছে, যারা ৫২ রক্ত জড়িয়েছে, যারা ২৪ তাজা রক্ত ঢালিয়ে দিয়ে ১৭ বছরের ভারতপন্থী স্বৈরাচার হাসিনাকে ঠেকিয়েছে, তাদের বিরুদ্ধে কথা বলে কোনো কাজ হবে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে ভারত পুশিনের নাম করে আপনারা লক্ষ্য করে দেখবেন বাংলাদেশপন্থী মানুষগুলোকে, দেশপ্রেম ইমানদার মানুষগুলোকে ঠেকিয়ে রাখার জন্য একের পর এক যে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে, তার একটি হচ্ছে পুশিন, ঠিক কিনা? সংগ্রামী সাথী বন্ধুগণ, এবং এই পুশিনের যারা শিকার হচ্ছে তারা হচ্ছে ভারতে অবস্থানরত মুসলমানেরা, ঠিক কিনা? পুশিনের নাম করে আমার মুসলিম ভাই বোনদের উপর আর যদি কোনো প্রকার চালানো হয়, তাদেরকে যদি দেশের মাটি থেকে উৎখাত করতে দেওয়া হয়, তাহলে ভারতের বিরুদ্ধে নেমে পড়তে বাধ্য হব। সর্বশেষ আমি জানিয়ে দিতে চাই, শুধু আজকের এই সমাবেশ থেকে আমাদের ক্ষান্ত হলে চলবে না। বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে মনে মগজে ইমানে আমলে দেশপ্রেমে ভারতের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো, আমাদের অন্যান্য খাত থেকে কাটছাঁট করে আগামী বাজেটে পর্যাপ্ত দেশ রক্ষার সরঞ্জাম আমাদেরকে রেডি করতে হবে। কারণ আগামী দিনের আলামত ভালো আলামত নয়। সর্বশেষ সকলকে দেশপ্রেমে ঐক্যবদ্ধ হয়ে ইমানদারের ভূমিকায় অবতীর্ণ হয়ে ভারতের বিরুদ্ধে সর্বদা সতর্ক এবং সজাগ থাকার উদাত্তম আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ। করিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ভারতীয় আগ্রাসন, সীমান্তে মানুষ হত্যা এবং পুশিনের বিরুদ্ধে আজকে এই গণসমাবেশ। এই সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার সংগ্রামী আমির জননেতা অধ্যাপক আজিজুর রহমান সরকার। আমাদের মাঝে উপস্থিত আছেন ২৮ কুড়িগ্রাম সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মুস্তাফিজুর রহমান। উপস্থিত আছেন এনসিপির জেলা আহ্বায়ক জনাব মুকুল মিয়ার সহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ। আমার সামনে উপবিষ্ট সংগ্রামী রাজীবপুর এবং রৌমারীবাসী সকলের প্রতি আমার সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী এলাকাবাসী, আপনারা জানেন এই বাংলাদেশ যখন ৭১ সালে রক্তের বিনিময়ে আমরা খরিদ করে নিয়েছিলাম, সেদিন থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে। সেই ষড়যন্ত্র আজ পর্যন্ত থামে নাই, কি বলেন ঠিক না? এই বাংলাদেশ স্বাধীনতার পর থেকে শুরু করে যারা এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছিলেন, এটা হলো তাদের ব্যর্থতার ফসল। সংগ্রামী রাজীবপুর রৌমারী উপজেলাবাসী, আপনারা জানেন সম্প্রতি পুশিনের নামে বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলার জন্য যে ষড়যন্ত্র করা হচ্ছে, আজকে বাংলাদেশের অস্তিত্বকে যারা বিলীন করে দিতে চায়, তাদের স্বপ্ন যখন জাতির সামনে স্পষ্ট হয়েছে, তখন 11 দলীয় জোট ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে আজকে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের মুখে কোনো বিকল্প নেই। সংগ্রামী এলাকাবাসী,
আমি বলতে চাই, আমাদের এই বাংলাদেশ প্রত্যেকের বাংলাদেশ, এই বাংলাদেশ নিয়ে ছিনিমিনি খেলতে গেলে তাদেরকে মাসুল দিতে হবে। আমরা সেই ৭১ রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছিলাম। সেই ভারত বারবার তাদের গৃহ দিয়ে এদের শাসন করার মাধ্যমে এদেশের স্বাধীনতার প্রতি প্রশ্নবিদ্ধ করেছে, এদেশের মানুষের জীবনের উপর প্রশ্নবিদ্ধ করেছে, হুমকির মুখে দিয়েছে। এই সন্ত্রাসবাদী ওই দুরাচার, ওই কুলাঙ্গার হাসিনার নেতৃত্বে বারবার বাংলাদেশ শাসন করার মাধ্যমে ওই ভারতের আধিপত্য বিস্তার করার চেষ্টা করেছে। বাংলাদেশের মানুষ তাদের রক্তি দিয়ে তাদেরকে রুখে দিয়েছে। তারা আজকে আমাদের দেশ থেকে আমি মনে করি যারা পালিয়ে গেছে তারা বাংলাদেশের জনগণ নয়, তারা ভারতের পোষা কুকুর। এই কুকুরদেরকে যখন মানুষ তাড়িয়ে দিয়েছে, তারা আবার ভারতে বসে বসে ষড়যন্ত্র করছে, কি বলেন ঠিক না? অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে আজকে অনেক স্বপ্ন, অনেক ওই ২৪-এর গণঅভ্যুত্থানে সেই ১৪০০ বেশি জীবন গেল, কয়েক হাজার মৃত্যুবরণ করলো। জীবন এবং রক্তের বিনিময়ে আবার নতুন বাংলাদেশ, এই স্বপ্নের বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে, নির্বাচনের একটি সরকারের মাধ্যমে ঐক্যবদ্ধের ভিতরে সে দেশটা পরিচালিত হওয়ার কথা, কি বলেন ঠিক কিনা? আজকে দিবালোকের মতো স্পষ্ট হয়েছে যে কুলাঙ্গার জাতির কারণে তারা পালিয়ে গিয়েছে, কিন্তু বাধ্য হয়েছে। আজকে দেখছি সেই নব্য চরিত্র নিয়ে আরেকটি দল উদ্ভাসিত হতে চায়, কি বলেন ঠিক না? আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলবো, তারেক রহমান, অতীত থেকে শিক্ষা নাও। তোমার দলের যারা ওই ভারতের আধিপত্যবাদ প্রতিষ্ঠিত করার জন্য নেপথ্য থেকে মন্ত্রী পরিষদ থেকে কাজ করে, তাদেরকে মন্ত্রী পরিষদ থেকে বের করে দিন। তাদের আলোচনায় প্রমাণ হয় যে তারা ভারতের সুরে কথা বলে। ভারত সে সময় বলেছিল বাংলাদেশে নাকি ওই 25% মানুষ বাংলাদেশ জামাত ইসলামী করে, যে উস্কানিকে ধারণ করে শেখ হাসিনা আমাদের সহ আমাদের ডজন খানেক নেতাকে তারা হত্যা করেছে, কি বলেন ঠিক কিনা? বাংলাদেশের অসংখ্য মানুষকে তারা হত্যা করেছে। সেদিন ফুরিয়ে গেছে, আর কোন ষড়যন্ত্রকে বরদাস্ত করা হবে না। বলতে চাই, আমরা এখানে ওই ভারতের বিএসএফরা যখন তাদের এই আমাদের মাটি, আমাদের জমিন নিয়ে যখন ষড়যন্ত্র করেছিল, আমরা কিন্তু তাদের জাত ভাঙা জবাব দিয়েছি, কি বলেন ঠিক কিনা? বাংলাদেশে নতুন করে দেশরক্ষার আন্দোলন শুরু হয়, সেটা হবে পর থেকে। আপনারা কি রাজি আছেন? আমরা জীবন দিব, আমরা বাংলার ইঞ্চি মাটি ছাড় দেব না, 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 না। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, 11 দলীয় ঐক্য জিন্দাবাদ। রহিম, আজকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এবং পুশিনের বিরুদ্ধে আয়োজিত আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, কুড়িগ্রাম জেলার সম্মানিত আমির উপস্থিত আছেন, 3 উপজেলার আমির বৃন্দ এবং 11 দলীয় ঐক্যজোটের বিভিন্ন নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট রৌমারী, রাজীবপুর, চিলমারী, তৌহদি এবং সংগ্রামী ভাইরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আল্লাহ পাকের শুকরিয়া, আমরা এই সামান্য নোটিশের পরেও এতগুলো মানুষ এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা একত্রিত হতে পেরেছি, এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দরুদ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের এই উপস্থিতি প্রমাণ করে দেয় আমরা কোন ক্রমে ভারতীয় আগ্রাসনকে মেনে নিতে পারি না। আমরা ভারতীয় আগ্রাসনকে রুখে দেব, কারণ আমাদের অতীত ইতিহাস যদি ভারতের জানা থাকে, তাহলে আর এই রৌমারী রাজীবপুর বর্ডারে
কোন ভারতীয় পুশিং করার চেষ্টা তারা করবে না। কারণ এখানে পুশিং এর চেষ্টা করতে আসলে তাদেরকে ফিরে যেতে দেওয়া হবে না। তারা জানে অতীত ইতিহাস, বাড়াইবাড়ির যে যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধ এই এলাকার প্রমাণ করে কোন ভারতীয় আগ্রাসন এই এলাকার মানুষ মেনে নেবে না। কারণ এদেশে তারা তখন বলেছিল যে বাংলাদেশের মনে হয় সব মানুষই মুক্তিযোদ্ধা। কারণ সেদিনের যে যুদ্ধ হয়েছিল, সামনে ছিল সশস্ত্র বাহিনী, পিছনে ছিল ভাই রৌমারী রাজীবপুরের বেসামরিক প্রত্যেকটি লোক। তাদেরকে খাবার দিয়েছে, তাদের পিছন থেকে বলেছে আপনারা যুদ্ধ করে যান, যদি আপনাদের জীবন যায় আমাদেরও জীবন যাবে, পিছু হটতে দেব না আমরা। সেদিনের কথা আমাদের মনে আছে। তাই আমি তাদেরকে স্মরণ করে দিতে চাই, আপনারা বাংলাদেশ নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করবেন না। বাংলাদেশের মানুষ, এদেশের মানুষ তাদের স্বদেশকে রক্ষার জন্য তাদের জীবন দিতে কোন রকম কুণ্ঠাবোধ করবে না। তাই আমি হুঁশিয়ার করে দিতে চাই, বাংলাদেশের প্রত্যেকটি বর্ডারে আমাদের এই দেশের মানুষ যেভাবে জেগে উঠেছে, যেভাবে সোচ্চার হয়েছে, আশা করি আগামী দিনে ভারত এদেশে কোনো পুশিং করতে পারবে না। সেই সাথে প্রতিবাদ করছে ভারতের মুসলমানদের উপরে যে অন্যায়ভাবে জুলুম, যে অত্যাচার করা হচ্ছে, এটির বিচার অবশ্যই হবে এবং আমরা এটিকে দেখে নেব ইনশাআল্লাহ। আপনাদের সকলের প্রতি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের এই প্রোগ্রামটিকে সফল করার জন্য আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকের এই ঐতিহাসিক ভারতের নানামুখী ষড়যন্ত্র, বাংলাদেশকে নিয়ে সিনেমিনি খেলার ষড়যন্ত্র, বাংলাদেশে পুশিনের মাধ্যমে ভারতীয় লোকদেরকে বাংলাদেশে ঢুকাই দেওয়ার ষড়যন্ত্র এবং নানামুখী ষড়যন্ত্রের প্রতিবাদে আজকে দেশব্যাপী যে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে, এই বিক্ষোভ সমাবেশের রৌমারীর প্রান্তরে বড়াইবাড়ি গ্রামের সেই ঐতিহাসিক ভারতের সেবাদাসদের বিরুদ্ধে বাংলাদেশের বিডিআরদের সেই বিপ্লবী বিজয়গাথা মালার আজকের ঐতিহাসিক দিনে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, এই উপজেলার সম্মানিত আমির অধ্যাপক হায়দার আলী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন কুড়িগ্রাম ৪ নির্বাচন এলাকা রৌমারী, রাজীবপুর এবং সিলমারীর সর্বস্তরের লক্ষ লক্ষ মানুষের প্রিয় নেতা, মাননীয় জাতীয় সংসদ সদস্য আমাদের সম্মানিত ভাই জনাব মুস্তাফিজুর রহমান। আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন 11 দলীয় ঐক্যের অন্যতম শরিক দল বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত জেলা সেক্রেটারি, উপস্থিত আছেন এনসিপি 11 দলীয় ঐক্য জোটের অন্যতম শরিক এবং বিগত ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের যারা দিক নির্দেশনামূলক ভূমিকা পালন করেছেন আমাদের প্রিয় ভাই মুকুল মিয়া সহ অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ, বাংলাদেশ জামাত ইসলামী সহ অন্যান্য শরিক দলের 3 উপজেলা শাখার সম্মানিত নেতৃবৃন্দ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি সহ সকল নেতৃবৃন্দ এবং এই রৌমারী এলাকার সংগ্রামী জনগণ, আমার বক্তব্যের শুরুতে আপনাদের সকলকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আপনাদেরকে অনেক মোবারকবাদ যে বিগত 12ই ফেব্রুয়ারি নির্বাচনে সকল ষড়যন্ত্রের মোকাবেলায় আপনারা এখানে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ভারতের সাম্রাজ্যবাদ, দীর্ঘদিনের ভারতের ওই গোলামদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের শরিক হয়ে আমরা 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আপনারা বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত প্রার্থীকে বিজয় করেছেন। এই জন্য প্রথমেই বাংলাদেশ জামাত ইসলামী এবং 11 দলীয় ঐক্য জোটের পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামে অভিনন্দন জানাই, সালাম জানাই, শুভেচ্ছা জানাই। সংগ্রামী ভাইয়েরা, এরপরে যে কথাটি বলতে চাই, আজকের যে প্রোগ্রাম,
এই প্রোগ্রাম আমরা এত অল্প সময়ের মধ্যেই বাংলাদেশে নির্বাচিত একটি সরকার যারা দেশ পরিচালনা করার দায়িত্ব নিয়েছে, আপনারা দেখছেন অল্প সময়ের মধ্যে আমাদেরকে রাজপথে নামতে হচ্ছে, আমাদেরকে সংসদে তীব্র ভাষায় প্রতিবাদ করতে হচ্ছে। আমরা হুঁশিয়ার করে বলতে চাই, ওই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের মানুষ শিখেছে আন্দোলন, বাংলাদেশের মানুষ শিখেছে কিভাবে ফ্যাসিস্টদেরকে ক্ষমতাচ্যুত করতে হয়, ঠিক কিনা? বাংলাদেশের মানুষ শিখেছে ওই ভারতের গোলামদের বিরুদ্ধে কিভাবে আন্দোলন করে ওই তাদের সেবা দাস, তাদের মান্যবর এই দেশের প্রতিনিধি শেখ হাসিনাকে ক্ষমতা থেকে কিভাবে সরাতে হয়। ওই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে এই দেশের মানুষ শিখেছে, ঠিক কিনা? প্রিয় ভাইরা, আপনারা শুনে তো নিশ্চয়ই আমরা বোধহয় ভুলে গিয়েছি, বাংলাদেশের মানুষের তীব্র আন্দোলনের মুখে বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্বে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের নেতৃত্বে যে ফ্যাসিস্ট সরকার, জালিম সরকার, স্বৈরাচার সরকার এবং মানুষ খুনের সেই ষড়যন্ত্রকারী সরকার শেখ হাসিনা ক্ষমতা থেকে কিভাবে সরেছে আমরা সবাই দেখেছি, দেখি না? গোটা বিশ্ব নিন্দা জানিয়েছে, গোটা বিশ্ব শেখ হাসিনার বিরুদ্ধে ধিক্কার দিয়েছে, কিন্তু সে আশ্রয় নিয়েছে ভারতে, ঠিক কিনা? পৃথিবীর কোথাও আশ্রয় হয়নি, আশ্রয় হয়েছে আমাদের, খুবই দুঃখজনক, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতে তার আশ্রয় হয়েছে, ঠিক কিনা? শুধু আশ্রয় হয়নি, ভারতের শাসকরা তাকে একেবারে মামা বাড়ির আবদার মনে হচ্ছে তার বাবার দেশে গিয়ে আশ্রয় পেয়েছে, ঠিক কিনা? মনে হচ্ছে অনেকেই মানে রস লাগানো দিয়ে বলে তার স্বামীর বাড়িতে আশ্রয় নিয়েছে, ঠিক কিনা? এরকম কথাও অনেকেই রসমালার মধ্য দিয়ে বলে। তা না হলে একটা দেশ থেকে ধিক্কৃত হয়ে স্বৈরাচার, ফ্যাসিস্ট, জালিম সকল প্রকার যত খারাপ বৈশিষ্ট্য আছে সব বৈশিষ্ট্য ধারণকারী, লক্ষ লক্ষ মানুষের হত্যাকারী, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের হত্যাকারী শেখ হাসিনা বিশ্বের কোথাও ঠাঁই হয়নি, ঠাঁই হয়েছে ভারতে, ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমরা দুঃখ করে বলতে চাই, বাংলাদেশ ইতিহাস ঘাটলে দেখাই যাবে দফায় দফায় ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, দফায় দফায় শুধু ষড়যন্ত্র বাংলাদেশ নয়, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে ভারত, ঠিক কিনা? এই ভারতের কাছে আমরা মাথা নত করতে রাজি আছি? আপনারা কি মাথা নত করতে রাজি আছেন? এই ভারতের দাপট এই বাংলাদেশের উপর, বাংলাদেশের জনগণের উপর আরো কোন কিরান নখ তারা থাবা দিয়ে গিয়ে আসুক, এটা কি আপনারা বরদাস্ত করতে রাজি আছেন? আমরা নিশ্চয়ই নয়, আমরা জীবন দেব, আমরা রক্ত দেব। ওই বড়াইবাড়ির ঐতিহাসিক ঘটনায় রৌমারীর জনগণ বিডিআর সমন্বয়ে যেভাবে রক্ত দিয়ে, জীবন দিয়ে ভারতকে মোকাবেলা করেছে, আগামী দিনে ভারতকে মোকাবেলা করার জন্য এদেশের 20 কোটি মানুষ, তরুণ, যুবক, শিশু, কিশোর, নারীরা সবাই রাজপথে নামবে ইনশাআল্লাহ। কি আপনারা কি রাজি আছেন? প্রিয় ভাইরা, আমরা খুবই দুর্ভাগ্যজনক ভাবে লক্ষ্য করছি, পুশিনের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন ওই সীমান্ত দিয়ে ভারত মুসলমানদের উপর নির্যাতন করছে, জুলুম করছে, আর বাংলাদেশে তাদেরকে প্রবেশ করানোর ষড়যন্ত্র করছে, ঠিক কিনা? এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আপনারা কি রাজি আছেন? আমরা ভারতের কোন সাম্রাজ্যবাদী কোন শক্তির প্রয়োগ আমরা হতে দিতে চাই না। আমি আপনাদেরকে বলবো, শুধু এটাই নয়, বিভিন্ন সীমান্তে তারা বাংলাদেশের মানুষদের উপর গুলি চালিয়ে এ পর্যন্ত অনেক মানুষকে খুন করেছে, ঠিক কিনা? এই বাংলাদেশের মানুষের জীবন নিয়ে ভারত সিনেমিনি খেলুক, এটাকে আর আপনারা হতে দিতে চান? প্রিয় ভাইয়েরা, আমরা এটা হতে দিতে পারি না। আমি আজ শ্রদ্ধা ভরে স্মরণ করছি বাংলাদেশ জামাত ইসলামের শহীদ নেতৃবৃন্দকে। মূলত ভারতের প্রেসক্রিপশনে, ভারতের ষড়যন্ত্রের মাধ্যমে ভারতের
ওই প্রতিনিধি শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার একের পর এক বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দকে হত্যা করেছে, ঠিক কিনা? দুর্ভাগ্য এই জাতির 70-90 জনের উপরে মুসলমানের বাংলাদেশে, যে বাংলাদেশের মুসলমানদের ঈমান হচ্ছে আল্লাহ আল্লাহ রাসূলের উপর, যে মুসলমানদের ঈমান আকীদা হচ্ছে কোরআনের উপর, যে মুসলমানের ঈমান হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের, সেই বাংলাদেশে মাওলানা মতিউর রহমান নিজামী থেকে শুরু করে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে, শুধু ইসলামী আন্দোলনের নেতাই নন, বিশ্ব মুসলিম উম্মার প্রতিনিধি হিসাবে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে পর্যন্ত তারা হত্যা করেছে, ঠিক কিনা? এই হত্যার বদলা আল্লাহ আমাদেরকে দেওয়া শুরু করেছে 5ই আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, ঠিক কিনা? এই হত্যার বদলা বাংলাদেশের মানুষ 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বিজয়ের মাধ্যমে আল্লাহ তাআলা আরেকবার ওই জালিমদের বিরুদ্ধে ইসলাম, মুসলমান এবং মাজলুমের বিজয়ের সূচনা হয়েছে, ঠিক কিনা? প্রিয় ভাইরা, ওই 12ই ফেব্রুয়ারি নির্বাচনে দেশের মানুষ মূলত ইসলামী আন্দোলন 11 দলীয় ঐক্যকেই ক্ষমতায় বসার স্বপ্ন দেখেছিল, ঠিক কিনা? বহু দলের ষড়যন্ত্র করে ভারত এবং বহির্বিশ্বের কিছু ষড়যন্ত্রের মাধ্যমে আর বাংলাদেশের ইসলাম কোরআন বিরোধী ওই প্রশাসনের সহযোগিতার মাধ্যমে, ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এই বাংলাদেশের নির্বাচনে অনেক কারচুপি করেছে, অনেক রদ বদল করেছে, কিন্তু কুড়িগ্রামের 4টির একটি আসনও তারা নিতে পারে নাই, ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, আমরা 24-এর গণঅভ্যুত্থানে আমাদের চোখের সামনে আমাদের প্রিয় সন্তানরা আবু সাঈদ মুগ্ধ সহ অসংখ্য প্রায় 2000 ছাত্র, শিক্ষক, জনতা, বিভিন্ন পেশাজীবী মানুষকে হত্যা করা হয়েছে, ঠিক কিনা? আজকের এই দিনে আমরা আবু সাঈদ মুগ্ধ সহ সকল শহীদদেরকে স্মরণ করছি এবং এরপরে বলতে চাই, 24-এর গণঅভ্যুত্থানে আমাদের সন্তানদের বুকের তাজা রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি, যে বাংলাদেশ আমরা পেয়েছি, কোন ভারতীয় দাবেদার, কোন শকুন বাংলাদেশের ইতিহাস নিয়ে, বাংলাদেশের স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র করুক, এটা আমাদের সামনে আমরা হতে দেব না, ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এরপরে আমি যেটা বলতে চাই, আজকে বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা করছে বিএনপি, কিন্তু আপনারা দেখছেন তাদের বক্তব্য শুনে মনে হয় তারা যেন ওই অতীতের ফ্যাসিস্টদের দোসর হিসাবে কাজ করছে, ঠিক কিনা? ওই ফ্যাসিস্টদের দোসর হিসাবে কাজ করলে স্পষ্ট ভাবে আজকের সমাবেশে বলে দিতে চাই, ওই 24-এর গণঅভ্যুত্থানে এদেশের মানুষ সকল ভেদাভেদ ভুলে গিয়ে, তাদের রাজনৈতিক চরিত্র ভুলে গিয়ে বাংলাদেশের মানুষ যেভাবে রাজপথে নেমে এসেছে, আপনাদেরকে রাষ্ট্র ক্ষমতা থেকে সরাতে ওই 24-এর গণঅভ্যুত্থানের মতো সময় লাগবে না। আওয়ামী লীগ অত্যন্ত প্রচন্ড শক্তিশালী সংগঠন ছিল, ঠিক কিনা? তারা ফ্যাসিস্ট শুধু নয়, রক্ত পিপাসু জানোয়ারের মতো ভূমিকা রেখেছে, ঠিক কিনা? আর তাদের চেয়ে আপনাদের শক্তি বেশি বড় নয়। বিগত ফ্যাসিস্টের আন্দোলনের সময় আপনারা রাজপথে তেমন কোনো ভূমিকা রাখতে পারেন নাই, এটা আপনাদের ব্যর্থতা। আপনাদের কারণেই বিগত 16-17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থেকে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ পেয়েছে। প্রিয় ভাইরা, সুতরাং তাদের মতো করে নতুন করে ফ্যাসিস্ট যদি হতে চান, তাদের মতো করে ইসলামের দুশ্মনের ভূমিকায় যদি আপনারা অবতীর্ণ হতে চান, এদেশের মানুষ দাঁত ভাঙা জবাব দিয়ে, শহীদ আব্দুল হাদী বলেছে, বেশি দিন নয়, বিএনপি যদি ক্ষমতায় আসে, তাদের রং যদি বদলাতে সক্ষম না হয়, ফ্যাসিস্টের দোসরের ভূমিকায় যদি অবতীর্ণ হয়, তাহলে 2 বছর 3 বছরের মধ্যে জনগণ তোমাদেরকে ক্ষমতা থেকে নামাবার সব আয়োজন সম্পন্ন করে ফেলেছে, ঠিক কিনা? প্রিয় ভাইরা, সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনলে মনে হয় সালাউদ্দিন বাংলাদেশের
বাংলাদেশের মন্ত্রী পরিষদের সদস্য নয়, তিনি হচ্ছেন ভারতের দালাল, তিনি হচ্ছেন ভারতের দোসর। আর তারেক রহমান সাহেব, আপনাকেও বলতে চাই, ওই 24-এর গণ অভ্যুত্থান না হলে, আমাদের সন্তানদের জীবনের বিনিময়ে এই দেশ 5ই আগস্টের বিপ্লব না হলে আপনি লন্ডন থেকে বাংলাদেশে আসার সুযোগ পেতেন না। 5ই আগস্টের গণ অভ্যুত্থান না হলে আপনার মায়ের জানা যায় আপনি শরীক হতে পারতেন না, ঠিক না? সুতরাং ফ্যাসিস্টের সেই ইতিহাসকেও আপনাকে স্মরণ করার জন্য বলতে চাই, পাশাপাশি যদি 24-এর গণ অভ্যুত্থানের নায়কদের প্রতি যদি বৃদ্ধাঙ্গুলি দেখান, অশ্রদ্ধা দেখান, পাশাপাশি ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র শুরু করেছে সালাউদ্দিনরা, আর আপনি আপনার প্রধানমন্ত্রী চেয়ারে বসে মিটমিট করে হাসি করছেন, হাসি বন্ধ করুন, বাংলাদেশকে নিয়ে ভাবুন। ইসলামের পক্ষের শক্তিদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাবেন না, আপনারও বেশি দিন ক্ষমতায় থাকার সুযোগ হবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমি সবশেষে বলতে চাই, এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব 5ই আগস্টের গণ অভ্যুত্থানের আমাদের সন্তানদের জীবনের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, এই বাংলাদেশকে ষড়যন্ত্র করে আবার তারা ভারতের নামে রাষ্ট্র বানাক, এটাকে আপনারা হতে দিতে চান? আপনারা কি জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন? যে কোনো ষড়যন্ত্র সম্মানিত ভাইরা, আপনারা জানেন জাতীয় সংসদ নির্বাচনের দিনে আপনারা একই দিনে 2টো ভোট দিয়েছিলেন, তাই না? একটি হলো জাতীয় সংসদের এমপি মহোদয়কে নির্বাচনের ভোট, আর একটি হচ্ছে গণভোট, ঠিক কিনা? এই গণভোটে আপনারা জানেন কত পার্সেন্ট ভোট পেয়েছে গণভোটে? 69% ভোট পেয়ে গণভোট যে রায় পেয়েছে, এই রায়ের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে বর্তমান সরকার, ঠিক কিনা? আমি হুঁশিয়ার করে বলতে চাই, 69% ভোটারদের সমর্থন পেয়ে যে রায় হয়েছে, এই রায়ের প্রতি শ্রদ্ধা দেখান, গণ রায়কে মেনে নিন, অথবা আপনার ক্ষমতাচ্যুত হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। প্রিয় ভাইরা, আপনারা জানেন ইসলামী ব্যাংক বাংলাদেশের 20 কোটি মানুষের প্রিয় ব্যাংক। ইসলামী ব্যাংক শুধু জামাত ইসলামের ব্যাংক নয়, ইসলামী ব্যাংক বাংলাদেশের সকল মানুষের ব্যাংক, ঠিক কিনা? এই ব্যাংকে নিয়ে নতুন করে তামাশা শুরু করেছে বর্তমান সরকার। আমরা হুঁশিয়ার করে বলতে চাই, ষড়যন্ত্র থেকে পিছিয়ে আসুন, বাংলাদেশের মানুষের আন্দোলন সংগ্রামের প্রতি শ্রদ্ধাশীল হন। আপনারা জানেন শুধুমাত্র ইসলামী ব্যাংক থেকে এসে আলম গ্রুপ 88,000 লক্ষ কোটি টাকা তারা এই ব্যাংক থেকে চুরি করে, তামাশা করে বিদেশে তারা অর্থ জুগিয়েছে, ঠিক কিনা? আর সেই এস আলম গ্রুপের লোককেই তিনি চেয়ারম্যান বানিয়েছেন। এর মানে কি স্পষ্ট নয় আপনারা ইসলামের বিরুদ্ধে, আপনার কোরআনের বিরুদ্ধে এবং বাংলাদেশের মানুষদের ষড়যন্ত্রের, বাংলাদেশের মানুষের ভাগ্যের ষড়যন্ত্রের বিরুদ্ধেই আপনারা অবস্থান গ্রহণ করছেন, ঠিক কিনা? সুতরাং ইসলামী ব্যাংকের ষড়যন্ত্র বন্ধ করুন, খুরশিদ আলমকে পদত্যাগ করতে বাধ্য করুন, এবং যারা এই ব্যাংক প্রতিষ্ঠা করেছে তাদের কাছে ফিরিয়ে দিন, তাদের কাছে এই বাংলাদেশটা, এই ব্যাংকগুলো নিরাপদ, ঠিক কিনা? প্রিয় ভাইরা, আর কথা বলতে চাই না, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আগামী দিনের এই বাংলাদেশ আমাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে এদেশের সকল গণমানুষের বাংলাদেশ। সেই বাংলাদেশের রক্ষায় আবারও আমরা রক্ত দিয়ে, জীবন দিয়ে এদেশের স্বাধীনতা রক্ষার জন্য আমরা সবাই প্রতিশ্রুতিবদ্ধ হব, আমরা সবাই অঙ্গীকার করব। আপনারা কি রাজি আছেন? জীবনের বিনিময়ে এই বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আপনারা কি রাজি আছেন? আল্লাহ আমাদের এই প্রার্থনাকে, আমাদের এই শপথকে, আমাদের এই অঙ্গীকারকে আল্লাহ কবুল করুন। এই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র যারাই করবে তাদের বিরুদ্ধে আল্লাহর ফয়সালা, আল্লাহ সাহায্য করুন। এই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামী এবং 11 দলীয় ঐক্যজোটের